আসসালামু আলাইকুম। আমেরিকাতে এখন রাত বাজে প্রায় পৌনে ১টা। হঠাৎ করেই নাগরিক দায়বদ্ধতা থেকে দেশের প্রতি নাগরিকের একজন একটি অধিকার থেকে চলে আসলাম একটা ভিডিও করতে। আসলে একজন সচেতন নাগরিক হিসাবে সবসময় চোখ রাখি দেশের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর উপর। আমি যে কথাগুলি বলি, এই কথাগুলি অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। অনেকে অপছন্দ করতে পারে। আবার কারো পছন্দ হতে পারে। তবে যাদের পছন্দ হবে না তারা আমার কথাগুলিকে স্কিপ করে যেতে পারেন। আর আমার কথাগুলি যাদের ভালো লাগে তারা ধৈর্য সহকারে শুনলে আমি কৃতজ্ঞ হব। আজকে একটা খবরে আমি বেশ সন্দিহান, সাথে বেশ ভয় অনুভব করছি। নিজের ভিতরে একটু ভয় লাগছে। কারণ আমি তো এই দেশেরই নাগরিক। আজকে আজকে বলতে গতকালই ৩রা নভেম্বর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সভায় হঠাৎ করেই দেশে যুদ্ধ পরিস্থিতির কথা বলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি বলেন, চলতি বছরটি খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধ পরিস্থিতির মতো নাকি সতর্ক থাকতে হবে সবাইকে। আমরা এদেশেরই মানুষ। আসলে কি দেশে যুদ্ধ হওয়ার মতো কোনো কিছু ঘটছে? যুদ্ধ বলতে তো আমরা জানি যে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সঙ্গে সংগঠিত যে হানাহানি মারামারি, সেটাকেই যুদ্ধ বলি নাকি? আমার দেশে কি এমন যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলো যে প্রধান উপদেষ্টাকে বলতেই হলো যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে? আমার প্রশ্ন হলো, কার সাথে কার যুদ্ধ? তবে ওনার কথায় বোঝা যায় যে উনি কাকে ইঙ্গিত করেছেন। গত পরশু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনলাইন সম্মেলনে, সেটা অনলাইনের এই সম্মেলন আয়োজন করে বাংলাদেশের এটিম নামে একটা সংগঠন, যেটা আওয়ামী লীগের সংগঠন। সেই এটিমে তিনি বলেছেন ইউনূস সরকারকে অবৈধ সরকার বলে আখ্যায়িত করেছেন এবং ইউনূস সহ তার উপদেষ্টা মণ্ডলীর সকলকে আইনের আওতায় এনে বিচার করার হুমকিও দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই পরিপ্রেক্ষিতে কি ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভায় এমন কথা বললেন? তাহলে কি যুদ্ধটা কার সঙ্গে হচ্ছে? আওয়ামী লীগের সঙ্গে? আওয়ামী লীগের সঙ্গে
যুদ্ধ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, এরা যুদ্ধ করবে আওয়ামী লীগের সঙ্গে? আওয়ামী লীগকে তো এখনও নিষিদ্ধ করা হয়নি, নিষিদ্ধ সংগঠন না এটা। তাহলে উনি কি আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বললেন? শুধু সতর্ক না, তিনি আইন শৃঙ্খলা যাতে সঠিকভাবে মনিটরিং করা যায়, পুলিশের সাথে যেন অন্যান্য বাহিনী সমানভাবে কাজ করতে পারে, সেই জন্য একটা কমান্ড সেন্টার স্থাপনেরও নির্দেশ দেন। এই কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ দেওয়া মানেই হলো আন্দোলনরত প্রতিটি লোককে, প্রতিটি দলকে একেবারে ক্লোজলি মনিটরিং করা যেতে পারে। তার মানে যে যখনই আন্দোলন করবে, এই সরকারের বিরুদ্ধে কথা বলবে, তাকেই গ্রেপ্তার করা হবে। আর ইতিমধ্যেই তো ইউনূসের প্রেস সেক্রেটারি, যেটাকে আমি বলি ইউনূস লীগের সাধারণ সম্পাদক, উনি দেশের লোকের ট্যাক্সের টাকায় বেতন নেন, অথচ উনি কথা বলেন রাজনীতিবিদদের মতো। সেই শফিকুল আলম বলেছেন, যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছে, যারা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে রাস্তায় নেমেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। এর আগে শুধু তো আওয়ামী লীগের সঙ্গেও না, তার তো বিএনপির সঙ্গে দ্রুত সৃষ্টি হচ্ছে। বিএনপি এই সরকারকে নিরপেক্ষ সরকার না বলে আখ্যায়িত করেছে। তার জবাবে ছাত্র উপদেষ্টারা বিএনপিকে বলেছেন বিএনপি নাকি ১-১১ মতো অবস্থার সৃষ্টি করতে যাচ্ছে। তাহলে ইউনূস সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে? বিএনপি তো আগামী 15ই ফেব্রুয়ারি রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে। তাহলে বিএনপি নামবে রাজপথে, আওয়ামী লীগ থাকবে রাজপথে, জাতীয় পার্টি থাকবে রাজপথে, আর আওয়ামী লীগের সাথে সমমনা দলগুলি আছে, বাম দলগুলি যেমন সিপিবি বা অন্যান্য দলগুলি, তারাও রাজপথে নামবে। তাহলে সরকারে কারা থাকবে? সরকারে থাকবে জামাত শিবির, ছাত্র সমন্বয়ক, নাগরিক কমিটি, এরাই তো। একদিকে সরকার আর নাগরিক কমিটি আর এই জামাত শিবিরের একটা গ্রুপ, আরেকটা দল হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য। আচ্ছা ভাই, সরকার বাদ দিলাম, জামাত শিবির, নাগরিক কমিটি অথবা ছাত্র সমন্বয়কদের যে দলটা, এদের মধ্যে কতগুলি লোক আছে বলুন তো? দেশের শতকরা কত ভাগ লোক জামাত শিবির করে? কত ভাগ লোক ছাত্রদের সমর্থন করে, বা কত শতাংশ লোক আছে ছাত্র? আর নাগরিক কমিটি যারা আছে, তারাই বা কত শতাংশ লোকের প্রতিনিধিত্ব করে? যেখানে আওয়ামী লীগ আর বিএনপি মিলিয়েই 60 বা 70% লোকের প্রতিনিধিত্ব করে, সেখানে আপনি ডক্টর ইউনূস যুদ্ধের ভয় দেখাচ্ছেন? আপনি কি দেশটাকে সিরিয়া বানাতে যাচ্ছেন? আপনি কি সিরিয়ার বাশার আল আসাদের মতো ক্ষমতাবান হতে যাচ্ছেন? গত 6 মাসে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে 136টা আন্দোলন হয়েছে। বিরাট একটা শ্রমিক চাকরি হারিয়ে
হয়েছেন বেকার। ছাত্রদের আন্দোলনে প্রতিদিনই ঢাকা শহর পরিণত হচ্ছে একটা গার্বেজের শহর। জনসাধারণ ভীষণ অতিষ্ঠ এই আন্দোলনে। কোনো একটা আন্দোলনে কি আপনি থামাতে পেরেছেন? কালকে তো দেখলাম জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীরা রাজপথে নেমে আন্দোলন করছে, অনশনও করছে। তারা যমুনা ঘেরাও করছে। আপনার পুলিশ আর্মির ব্যারিকেড ডিঙিয়ে তারা যমুনার ভিতরে ঢুকে গেছে। কয়টা ছাত্র? কয়টা আহত? ২, ৪, ৫,০০০। তাদেরকে আপনি ডক্টর ইউনূস থামাতে পারেননি, আপনার পুলিশ, আপনার সেনাবাহিনী থামাতে পারেনি। আর সেখানে আপনি যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। আপনি দেশের বিরাট একটা লোকের অংশের সঙ্গে যুদ্ধ করবেন। তার মানে কি আপনি সিরিয়া বানাতে চাচ্ছেন? আপনি এই দেশটা কি ইরাক বানাতে চাচ্ছেন? আপনি বলেছেন অনলাইন এবং অফলাইনে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ নাকি বিভিন্ন মানে অনেক টাকা, প্রচুর টাকা-পয়সা খরচ করে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। ডক্টর ইউনূস, আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে সেটা আমি অস্বীকার করব না, কারণ আমি জানি না। কিন্তু আমার মতো অনেকেই বিবেকবান আছে, যারা আপনার প্রশাসনের, আপনার কর্মকাণ্ডে, আপনার সরকারের কর্মকাণ্ড দেখে নিজের বিবেক থেকে অনলাইনে কথা বলে। দেশের একজন সচেতন নাগরিক হিসাবে অনলাইনে আসে। অনলাইনে আপনার কার্যক্রমের প্রতিবাদ করে, আপনার সরকারের কার্যক্রমের প্রতিবাদ করে। আপনার পতন কেন হবে জানেন? আপনার পতন হবে আপনার যে প্রেস সচিব আছে, আপনার লাঠিয়াল বাহিনীর অন্যতম এই শফিকুল আলমের জন্য। কয়টাকে অ্যারেস্ট করবেন আপনি? কতজনকে অ্যারেস্ট করবেন? কতজনকে গ্রেপ্তার করবেন? কতজনের মুখ বন্ধ করবেন? আপনি মুখ বন্ধ করে রাখতে পারবেন না। পৃথিবীর কেউ কখনই কারো মুখ বন্ধ করে রাখতে পারেনি। আপনিও পারবেন না। তবে আপনি যে হাসিনার চেয়েও বড় ফ্যাসিস্ট, বড় ভয়ঙ্কর হয়ে উঠবেন সেটা সহজেই অনুমান করা যায়। দেখা যাক আপনাকে মানুষ কতদিন সহ্য করে, কতদিন ক্ষমতায় রাখে। আপনি তো শেখ হাসিনার চাইতে বড় স্বৈরাচার হবেন ঠিক আছে, কিন্তু শেখ হাসিনা তো ১৫ বছর স্বৈরাচার হয়ে টিকে গেছে ক্ষমতায়। আপনি যদি সেরকম কিছু হতে চান, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস ১৫ দিনও টিকতে পারবেন না, ১৫ দিনও না। আল্লাহ হাফেজ।